একসময় আমার মনে মনে ছিল যে সবসময় পাল্লা নড়ালির সাথে, তো নড়ালির থেকে আমাদের সবসময় লোহাগাড়া কলেজের রেজাল্ট ভালো হতো। একসময় তো এটা টপ 10-এর ভিতর চলে গেল বোর্ডের। আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অর্ধশত বছর আগে এলাকার কিছু শিক্ষানুরাগী মানুষের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি আজকের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, বাবু উজ্জ্বল কথা বলছি লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় থেকে। মধুমতি নবগঙ্গা বিধৌত নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন লোহাগড়া পৌরসভার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়টি অবস্থিত। সবুজে শ্যামলে ঘেরা অনুপম শোভা ও সৌন্দর্যমণ্ডিত নারিকেল সুপারি, আম, কাঁঠাল, দেবদারু, মেহগনি ও সেগুন ঘেরা বিশাল বনজ সম্পদের মাঝে প্রায় 14 একর জমির উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়। শুরুতে মানবিক বিভাগে 57 জন ও বাণিজ্য বিভাগে 39 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করলেও বর্তমানে অত্র কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4000+। ঐতিহ্যবাহী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়টি অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সর্বজন শ্রদ্ধেয় মৌলভী আলতাফ উদ্দিন সাহেব, অন্যতম শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মদ মিয়া, অ্যাডভোকেট কাজী আব্দুল ওহাব, লোহাগড়া হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক শাহ আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ হেমায়েত হোসেন, ডাক্তার মহিউদ্দিন সাহেব, অ্যাডভোকেট বদরুল আলম, অ্যাডভোকেট এম মকবুল হোসেন সহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের একান্ত প্রচেষ্টায় এলাকায় আলোকিত, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ গড়ার লক্ষ্যে 1968 সালের 1 জুলাই সৈয়দ মোকাররম হোসেনকে অধ্যক্ষ করে রায় বাহাদুর যদুনাথ মজুমদার মহাশয়ের নিজ বাড়িতে লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের পথ চলা শুরু হয়। বর্তমানে এখানে শিক্ষক রয়েছেন 35 জন, অতিথি শিক্ষক 2 জন, কর্মচারী আছেন 25 জন। কর্মচারীদের জন্য রয়েছে কল্যাণ ফান্ড, রয়েছে সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, সমৃদ্ধ পাঠাগার সহ ছাত্রছাত্রীদের পৃথক পৃথক কমন রুম। এটা হলো আমাদের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ছোট্ট ইতিহাস। এবার চলুন লোহাগড়ায় শিক্ষার যাত্রা কিভাবে হয়েছিল সে সম্পর্কে একটু দৃষ্টিপাত করে আসি। বন্ধুরা, লোহাগড়ার শিক্ষার আদি ইতিহাস জানতে হলে আমাদেরকে বেশ খানিকটা পিছনে ফিরে যেতে হবে। লোহাগড়ার শিক্ষা ব্যবস্থা কখন কিভাবে শুরু হয়েছে তার সঠিক ইতিহাস জানা না গেলেও যতদূর জানা যায় বা অনুমান করা যায়, 1426 ও 1457 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট আকবরের সময়ে কমললোচন দত্ত নামে এক ব্যক্তি নবগঙ্গা নদীর পাড়ে নদীর চড়ায়, বর্তমানে লোহাগড়া হতে কালনা, এর মধ্যে বাসগৃহ নির্মাণ করেন। এই কমললোচনের জ্যেষ্ঠ পুত্র বংশীধর দত্ত পার্সি ভাষায় একজন সুপণ্ডিত ছিলেন। সেই সুবাদে তিনি মুঘল সম্রাটের নৌসেনাপতি বা মীরবহর ছিলেন। তখন পার্সি ভাষা না জানলে নবাবের অধীনে চাকুরি হতো না, তাই হিন্দু মুসলিম সবাই পার্সি ভাষা শিখত। আনুমানিক 1623 ইংরাজি এবং 1030 বাংলা সালে বংশীধর দত্ত লোহাগড়া গ্রামে এক পার্সি টোল বা পাঠশালা স্থাপন করে পার্সি শিক্ষার ব্যবস্থা করেন। এই পাঠশালা থেকে তখন অনেক খ্যাতনামা পণ্ডিত ব্যক্তি লোহাগড়াকে সমৃদ্ধ করেছিলেন। এর মধ্যে কয়েকজন হলো কৃষ্ণচন্দ্র মজুমদার, রামচন্দ্র মীরবহর, চন্দ্রশেখর মজুমদার, রাধাকান্ত দত্ত, রূপরাম দাস প্রভৃতি। এর পরপর রামচন্দ্রের কনিষ্ঠ পুত্র পণ্ডিত ষষ্ঠী দাস নিজ বাড়িতে চতুষ্পঠী খুলিয়া সংস্কৃত ভাষা শিক্ষাদান শুরু করেন। এভাবে অনেকেই চতুষ্পঠী খুলিয়া সংস্কৃত ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালিত করিয়া আসিতেছিলেন। অনেক পণ্ডিতগণ নিজ বাড়িতে বা গুরুর গৃহে সংস্কৃত ভাষা শিক্ষা দান করতেন। ইহার পর ধর্মদেবপাড়া নিবাসী মুন্সি গয়েজউদ্দিন সাহেব একটি পার্সি পাঠশালা স্থাপন করেছিলেন। তারপর তারা প্রসন্ন মজুমদারের নিজ বাড়িতে বাংলা পাঠশালা স্থাপন করেন। এই পাঠশালায় রায় বাহাদুর যদুনাথ মজুমদারের বাবা শ্রীনাথ মজুমদার লেখাপড়া করেছিলেন। আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ব্রিটিশ পূর্বকালে শিক্ষা ব্যবস্থা ছিল টোল বা মক্তব ভিত্তিক। ব্রিটিশ ক্ষমতায় এলে তাদের ভাষার প্রসার ও তাদের কর্মচারী তৈরির জন্য ধীরে ধীরে বর্তমান শিক্ষা ব্যবস্থা চালু হয়। ভারতীয়দের শিক্ষার প্রসার ঘটানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তাদের নির্দেশ দেন এবং একই সাথে শিক্ষার সম্প্রসারণের জন্য বেশি করে অর্থ প্রদান করার তাগিদ দেন।
1815 সালে ব্রিটিশ সরকারের ওই প্রস্তাবের প্রেক্ষিতে ভারতের শাসক শ্রেণী নড়ে চড়ে বসেন এবং শিক্ষায় অর্থ বরাদ্দের হার বাড়িয়ে দেন। সেটাই সম্ভবত ভারতীয়দের আধুনিক শিক্ষা বিস্তারের পথকে প্রশস্ত করেছিল। তারপর ক্রমাগত এবং অব্যাহতভাবে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় শিক্ষার সুযোগ বাড়তে থাকে। আধুনিক শিক্ষার সুবাতাস ভারতবর্ষের অন্যান্য স্থানের ন্যায় তৎকালীন বেঙ্গল প্রদেশের শিক্ষাক্ষেত্রেও প্রবাহিত হতে থাকে। বেঙ্গল প্রদেশের আধুনিক শিক্ষার সূতিকাগার ছিল কলকাতা। কলকাতা শহরকে কেন্দ্র করে অথবা বেঙ্গল প্রদেশের কেন্দ্রবিন্দু ধরে শাসক শ্রেণী শিক্ষার সম্প্রসারণের চিন্তাভাবনা আরম্ভ করলেন। পাশাপাশি বেঙ্গলের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর ঢাকাকে তারা শিক্ষা বিস্তারের আরও একটি কেন্দ্রবিন্দু ধরে শিক্ষার প্রসার ঘটাতে লাগলেন। আমাদের লোহাগড়া নড়াইলবাসী তখন কলকাতা কেন্দ্রিক চিন্তাভাবনা ধারণ করত বলে মনে করা হয়। শুধু লোহাগড়া নয়, পুরো অঞ্চলটির আর্থসামাজিক অবস্থার উপর কলকাতার একটি প্রভাব ছিল। ব্যবসায়ী শ্রেণী ব্যবসার উদ্দেশ্যে কলকাতার সাথে যোগাযোগ রাখতেন। অন্যদিকে জমির মালিক বা জমিদার শ্রেণী এই এলাকার ফসল বিক্রি করে কলকাতায় বসবাস করত। তারা শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য জরুরি কার্যক্রমের জন্য কলকাতা বসবাস করত এবং গ্রামের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখত, যার কারণে ভারতের আধুনিক শিক্ষার সুযোগ নিতে লোহাগড়াবাসীর বেশ সময় লেগে যায়। তারপরে দেখা যায় 19বিংশ শতাব্দীর শেষে লোহাগড়ায় কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1902 সালে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়, যা অত্র এলাকার শিক্ষা বিস্তারে প্রভাবশালী ভূমিকা রেখেছে। 1947 সাল পর্যন্ত ভারতের শিক্ষা বিস্তারে ব্রিটিশ সরকারের মনোভাব এবং রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের পূর্বশর্ত হিসেবে বিবেচিত এবং সমাজ সংস্কারকদের হাত ধরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। 1968 সালে লোহাগড়ায় গড়ে ওঠে লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়। সকলের সহযোগিতায় কলেজ প্রতিষ্ঠা হলে লোহাগড়া এবং আশপাশের এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। বিশেষ করে কালিয়া, ফরিদপুরের বোয়ালমারি, আলফাডাঙ্গা, কাশিয়ানী এবং গোপালগঞ্জের বিভিন্ন এলাকার শিক্ষার্থী লোহাগড়া কলেজে অধ্যয়নের সুযোগ নিয়েছে। লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার সময় এলাকার শিক্ষার হার 10 থেকে 15% বেশি ছিল না, কিন্তু কলেজ প্রতিষ্ঠার পর দ্রুত গতিতে অত্র এলাকার শিক্ষার হার বেড়ে যেতে লাগলো, যা জাতীয় গতির চেয়ে বহুগুণে বেশি। 50 বছর পর লোহাগড়া কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় শিক্ষার হার 80%। কলেজকে কেন্দ্র করে এলাকার শিক্ষার এই অভূতপূর্ব গতি সত্যিই আকর্ষণীয় এবং ঈর্ষণীয় বটে। 80-র দশকের পর কলেজের স্বর্ণযুগ আরম্ভ হয়। এ সময় কলেজের সার্বিক সাফল্য এলাকার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং উচ্চ ডিগ্রি নিয়েছে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে বহু শিক্ষার্থী। অর্থাৎ একটি সমাজ ও এলাকা হিসেবে লোহাগড়ার শিক্ষা পরিস্থিতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছে লোহাগড়া কলেজ। 1968 সালের 1 জুলাই যশোহর বোর্ডের অধীনে এইচএসসি প্রোগ্রাম চালু হয়। 1970 সালের 1 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ, বিকম, বিএসএস। 2007 সালের 1 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান কোর্স এবং 2008 সালের 1 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ, বিএসএস প্রোগ্রাম চালু থাকায় ঝরে পড়া শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ লাভ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। 2013 সালের 11 অক্টোবর বর্তমান সরকার কলেজটি জাতীয়করণ করে। উল্লেখ্য, কলেজ জাতীয়করণে এসএসএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এনডিইউ অবসরপ্রাপ্ত, এর অবদান স্মরণীয়। বন্ধুরা, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আমি বর্তমান অধ্যক্ষ এম আব্দুর রহিম স্যারের সঙ্গে কথা বলেছিলাম। তারই খানিকটা অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমি প্রফেসর আব্দুর রহিম। আমি করোনাকালীন সময় থেকে শুরু করে আগে বেশ কয়েক বছর যাবত এখানেও অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা দেখা দিছিল। যেমন এখানে খেলার মাঠটি দীর্ঘ 10 বছর পানির নিচে ছিল, এটা আমি সংস্কারে হাত দিয়েছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় ছাত্র নড়াইল আকাশনের এমপি মাশরাফি বিন মর্তজার সহযোগিতা নিয়ে মাঠটি ভরাট করেছি। আমাদের কলেজে রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসি ছিল না। আমি এসে এগুলো প্রত্যেকটা খুলেছি।
বিএনসিসির প্রশিক্ষক হিসেবে সেনাবাহিনীর একজন কর্পোরালকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। এবছর বিজয় দিবসের মাঠে কুচকাওয়াজে তারা প্রথম স্থান অধিকার করেছে, ডিসপ্লেতে তারা প্রথম স্থান অধিকার করেছে। আমাদের শিক্ষকদের বসার জন্য ব্যবস্থা ছিল না, সুন্দর করে বসার ব্যবস্থা করেছি। আমি একটি বঙ্গবন্ধু কর্নার করেছি, যেটা নড়াইল জেলার সবথেকে শ্রেষ্ঠ এবং সুন্দর বঙ্গবন্ধু কর্নার হয়েছে। আমার কলেজের যে সমস্যা চলতেছে সেই সমস্যা হচ্ছে এখানে ভাইস প্রিন্সিপাল নাই, মানে উপাধ্যক্ষ নাই, দীর্ঘদিন যাবৎ ক্রীড়া শিক্ষক নাই, লাইব্রেরিয়ান নাই, সহকারী লাইব্রেরিয়ান নাই, অর্থনীতির মতো একটা সাবজেক্ট সেখানে কোনো শিক্ষক নাই, ইভেন পদও নাই। তো আমি সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, একজন উপাধ্যক্ষ, একজন লাইব্রেরিয়ান, একজন সহকারী লাইব্রেরিয়ান, একজন ক্রীড়া শিক্ষক, একজন অর্থনীতি শিক্ষক আমি পাইতে পারি আমার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য, কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের বস্তুনিষ্ঠ পাঠদান ও তত্ত্বাবধানে দেশের অন্যতম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি খেলাধুলায় জাতীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনেক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। বন্ধুরা, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের জন্ম ইতিহাস সম্পর্কে জানার জন্য এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহ আনোয়ারুজ্জামান স্যারের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলাম। এবার আমি সেটারই অংশবিশেষ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। কলেজ যেখানে প্রতিষ্ঠিত রায়বাহাদুর জগন্নাথ বাড়ির মূল হতো, ওই এলাকার সম্পূর্ণ ইয়ে ছিল আর কি, নিলামে খরিদ করে রাখছিল নড়ালির ওই একলিম কাঠিদের ভগ্নিপতি নজরুল ইসলাম আর আলাউদ্দিন মিয়া সীমাখালীর। তা আমি ওই নড়াইল যখন ছিলাম মডেল স্কুলে, তখন ওরা আমার আত্মীয়, ওই বাড়িতে আমি থাকতাম। তো একলিম কাঠি ওদের কাঠি ছিল অ্যাডভোকেট। আমি বললাম যে তোমরা বাড়িতে কী করো, তো জঙ্গল ঘেরা বাড়ি, আর কোনো লোকজন ঢুকতে পারে না, পুরো বাড়ি রায়বাহাদুর বাড়ি, জঙ্গল চারিদিকে ঢুকা যায় না। তা বলো যে আমরা কী করবো, আমার খালু বলতো ওরা, খালু আমরা ওই গাছটা চারটা কাটিয়ে টেনে নেই। আমি বললাম যে বাড়িটা আমারে দিয়ে দাও। তো ওরা বললো যে তো ভালো কথা, আপনি নিলেই তো আমাদেরই বাড়ি এলো। তো যখন রেজিস্ট্রি করা হয় তখন আমার খুব কম দামে, মানে তখনকার দিনে 7,000 টাকা সেই দামে, তার ওদের হলো অর্ধেক অংশ, সেই অর্ধেক অংশ আমার লিখে দিল। কিন্তু আমি নেওয়ার সময় স্কুলের নামে নিতে গেলে ওরা খুব অসন্তুষ্ট হলো যে আপনি নিজে দেবেন, এখন আবার কলেজ বলতেছেন। আমি বলছি আমার তো বাড়ি আছে রে বাবা, এটা যদি ভবিষ্যতে কোনো কাজ হয় এই জন্যই নিয়ে রাখতেছি। তা কলেজ করার জন্যই যখন আলতাফউদ্দিন সাহেব প্রথম যে সেক্রেটারি, উনি অনেক ঘোরাঘুরি করতেছেন, লেখার অনেক লোকজন নিয়ে মিটিং টিটিং করেন, কিন্তু উনি চাচ্ছেন না একটা বাড়ি টাড়ি করতে, কিন্তু পাচ্ছেন না। ওনার ফান্ডও কম, মাত্র 15,000 টাকা নিয়ে উনি বেরোয়ছেন কলেজ করতে। তো প্রথম আমিও একটু বিরোধিতা করলাম যে একটা স্কুলই এখানে ভালো হলো না, কি কলেজ করবেন। তা যাই হোক, কিন্তু উনি বারে বারে মিটিং করেন, হয় না। শেষে ওনার সাথে থাকতো হিমায়ত সাহেব, নোয়াপাড়া কলেজের ভাইস প্রিন্সিপাল, উনি আমার ক্লাস ফ্রেন্ড ছিল বিএড কলেজের। উনি আলতাফউদ্দিন সাহেবরে বললো যে ভাইজান, এই জায়গায় দেখতেছেন এরা তো আপনারা কলেজ করে দেবে না, জায়গাও দেবে পাবে না, তো যে লোকটা ভালো মত দেয় নেই তারাই আপনি ধরেন। আলতাফউদ্দিন সাহেব বললো যে এই যে যা ডাকতে চান ওরা খালি এই বড় বড় রসগোল্লা খেয়ে যাচ্ছে, আপনারা তো জায়গা দিয়ে বাড়ি করে এরা কলেজ করে দেবে না, তো আপনি আনারুজ্জামানরাই ধরেন, ও যদি কোনো করতে পারে। তখন আলতাফউদ্দিন সাহেব ঢাকাইতে আমার একটা চিঠি লিখলো যে আমি লোহাগড়া আসতেছি, আমি আপনার বাসায় গেস্ট হব। তখন উনি আসে আমার বাসায় একটা রুমই বাইরে সাইনবোর্ড টানায় দিলেন, আলতাফউদ্দিন সাহেব সম্পাদক প্রস্তাবিত লোহাগড়া কলেজ। তারপরে উনি দিনে ওই মিটিং করে রাত্রি আমারে খালি পাঠাতে চেষ্টা করতেন যে আপনি খালি আমাদের সাথে থাকতে হয়। তখন আমি বললাম যে দেখেন, আপনার ওই 15,000 টাকায় না আপনার জায়গা হবে, না বাড়ি হবে, না ফার্নিচার হবে, কি করে একটা কলেজ করবেন। তো আমি একটা বুদ্ধি দেই যে আমি একটা জায়গা স্কুলের নামে নিয়ে রাখছি,
আমি উপরে একটু বলবো না কিন্তু আপনি কমিটির পটায় টটায় যদি ওই জায়গাটা নিতে পারেন তাহলে একটা বিল্ডিং হলো, জায়গা হলো, আর আপনি যে টাকা আনছেন ওই যে রিপেয়ার করে একটু ফার্নিচার করে একটা কলেজ হতে পারে। তখন উনি আমারে পটানোর জন্য নূর মোহাম্মদ সাহেবরে নিয়ে আসলেন। আমার সাথে নূর মোহাম্মদ সাহেবের ওই প্রথম পরিচয় আর কি। তো উনি আসে আর কি আমার কমিটির পাঠায় ওই জায়গাটা তখন ওই 7,000 টাকা ভ্যালুয়েশনে ওই জায়গা নিয়ে ওইখানে কলেজের প্রথম পতন ভাঙ্গা ওই দোতলা একটা বিল্ডিং ছিল 16 রুমের, আর একটা একতলা বিল্ডিং ছিল, এখানে রিপেয়ার করে মোটামুটি কলেজ আরম্ভ হলো। হ্যাঁ, এরপরে তো কলেজেরও খুব খারাপ অবস্থা তখন ছিল। সামান্য বোধহয় ওই রায়বাহাদুরের মূল সম্পত্তির 1-2 সম্পত্তি আর কি কলেজের ওই জায়গার ভিতরে ছিল, ওই জঙ্গলের ভিতরে ওই পুকুর টুকুর সব। তো আমি আর কি পরে কলেজের কমিটিতে আসে এবং পরবর্তী প্রিন্সিপাল হয়ে ওই সামনে জল্লাদ ঠাকুরের জায়গা, ওই পাশে যেতুর জায়গা, এই পাশে যে উত্তর পাশের জায়গা, এগুলো সবই আমার সময় নেওয়া। এবং সবচেয়ে বড় কথা যে আমি অনেকটা জোর করেই ওই পোদ্দারপাড়া পোদ্দার বাড়ি আর কি নিয়েছিলাম, ছাত্রদের উঠেছিলাম অনেকটা জোরাজোরি করেই। তো হাফিজ জাহান সাহেব একসময় জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আডিয়ালার মানে প্রভাবশালী লোক। তো উনি ওই বাড়ির 2টো রুম নিয়ে রাখছিলেন আগেই ফিরে। তো সেই বাড়ির থেকে আমি ওঠার কারণে উনি সারা এলাকার লোকজন নিয়ে একটা অনেক আন্দোলন সৃষ্টি করার পরে আমি একটা আপোষ সফার পরে ওনার কাছে তদন্তকালে 65,000 টাকা নিয়ে বাড়ি পজিশন ছেড়ে দিলাম। এবং সেইটা দিয়ে প্রাথমিক অবস্থায় নূর মোহাম্মদ সাহেব 80,000 টাকা দিলেন। এইরকম অনেক চান্দা গুছায় এই যেটা কলেজ মাঠ, ওই টুকু ফকির ওদের জায়গা ছিল, ওদের কাছ থেকে ওই জায়গাটা খেলার মাঠ ওটা নিয়ে আলো। অতএব মোটামুটি এইসব জায়গা নিতে অনেক কষ্ট হয়েছে। তখন তো কলেজে টাকা নাই, ভালো মাইনে দেওয়া যায় না, অথচ তার ভিতর দিয়েই খুব গোটমোট করে আর কি মোটামুটি এইসব রাখা, কোনোটা অনুরোধ করে, কোনোটা জোর করে। এই যে এখন যেটা মসজিদ কলেজে ওই জায়গাটা তো সরোয়ার খানরা কিনছিল ওইটা, এবং এই পিছনে যেটা রহমান মসজিদ। তো আমি আবার ওই রহমান মসজিদটা আমরা কলেজে নেব মনে করে একটা পজিশন দিয়ে রাখছিলাম একটা লোকরে। পরে ওই হিমায়ত সাহেবের বড় ভাই সরোয়ার ভুইয়া, তো উনি আমারে বললো যে আনোয়ার ভাই, উনি আমার ক্লাসমেট ছিল, যে আপনি আমাদের পজিশন ছাড়িয়ে দেন, আমার বড় ভাইয়ের মন ভালো আছে, সে কিছু দেবে আপনাদের। তো আমাদের তো আসলে কিছু ছিল না ওখানে। ছাড়িয়ে দেওয়ার পরে ওই যে মসজিদ সহ ওইখানে 52 শতক জায়গা ওইটা আমাদের দান করে দিয়েছিল কোনো ছেলেদেরকে। এইভাবে আর কি কলেজের সম্পত্তি করা মোটামুটি আস্তে আস্তে কলেজেরও সচ্ছলতা ফিরে আসছিল, ছাত্র বেশি হয়, রেজাল্ট ভালো হয়। একসময় আমার মনে ছিল যে সবসময় পাল্লা নড়ালির সাথে। তো নড়ালির থেকে আমাদের সবসময় লোহাগাড়া কলেজের রেজাল্ট ভালো হতো। একসময় তো এটা টপ 10-এর ভিতর চলে গেল বোর্ডের। কলেজটি প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মাথায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আরম্ভ হয়। কলেজের তৎকালীন ছাত্রনেতারা দেশের জাতীয় অবস্থানের সাথে একমত পোষণ করেন। সে লক্ষ্যে কলেজের শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে সম্পৃক্ত হয়। 1969 সালের গণ অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীনতা যুদ্ধকে সংগঠিত করা এবং স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের চেতনা মূল্যায়নের যোগ্য। বন্ধুরা, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় থেকে শেষ করছি আজকের ডকুমেন্টারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমার পরবর্তী ডকুমেন্টারিতে। আমি বাবু উজ্জ্বল ছিলাম আপনাদের সাথে।